আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নেটসেক বিডি। আজকের টিউটোরিয়ালে আমরা লিনাক্সের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। তো যারা একদম লিনাক্সে বিগিনার আছেন, আশা করি এটা তাদের কাজে লাগবে। আজকের এই ভিডিওতে লিনাক্সের বেসিক সম্পর্কে কভার করব এবং লিনাক্স কোথায় কোথায় ব্যবহার হয়, আমাদের মডার্ন আইটি ওয়ার্ল্ডে কোথায় কোথায় আমরা লিনাক্স ব্যবহার করতে পারি, তারপর লিনাক্সের ডিস্ট্রোগুলো কয় ধরনের ডিস্ট্রো হতে পারে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটা আইডিয়া দিব এবং একই সাথে লিনাক্সের যে ফাইল স্ট্রাকচার এটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন শুরুতেই জেনে নেই লিনাক্স কি। লিনাক্স হচ্ছে একটি ওপেন সোর্স এবং একটি ফ্রি অপারেটিং সিস্টেম। আর লিনাক্স মূলত একটা ইউনিক্স ভিত্তিক কার্নেল। এই কার্নেলটা কি করে, কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ও একটা ব্রিজের মতো কাজ করে। আর লিনাক্সের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা বিভিন্ন ডিস্ট্রিবিউশন বা ভার্সনে পাওয়া যায়। যেমন আপনারা মার্কেটে পাবেন উবুন্টু, সেন্টোস, ফেডোরা, ডেবিয়ান, এগুলো সবই হলো লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন অথবা ফ্লেভারও বলে কেউ। আচ্ছা, আর সবচেয়ে মজার বিষয় একটা হলো যে লিনাক্স খুবই কাস্টমাইজ করা যায় আর কি। হ্যাঁ, তখন আপনার সাথে যেটা যায়, যে ডিস্ট্রোটা আপনার সাথে যায়, আপনি সেটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে লিনাক্স কে তৈরি করেছেন। লিনাক্স কার্নেলের জনক হচ্ছেন লিনাস টরভাল্ডস, যিনি 1991 সালে এটি তৈরি করেন। আর তার লক্ষ্য ছিল ইউনিক্সের বিকল্প কিছু তৈরি করা, যেটা হবে একদম ফ্রি এবং ওপেন সোর্স। লিনাক্সের তৈরি লিনাক্স কার্নেল পরবর্তীতে ওপেন সোর্স কমিউনিটির হাত ধরে আরও শক্তিশালী আর পরিপূর্ণ করা হয়, আর এভাবেই জন্ম হয় আমাদের সবার প্রিয় লিনাক্সের। এখন চলুন জেনে নেই লিনাক্সের প্রধান বৈশিষ্ট্যগুলো। লিনাক্স হচ্ছে একটি ওপেন সোর্স, অর্থাৎ আপনি এটিকে ফ্রি ব্যবহার করতে পারবেন, নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এ কারণেই লিনাক্স এত জনপ্রিয়, কারণ এখানে কোনো লাইসেন্স ফি নেই। এরপরে আসে স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। লিনাক্স সিস্টেম অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদ। সার্ভার, নেটওয়ার্ক ডিভাইস, এমনকি সুপার কম্পিউটারেও লিনাক্স ব্যবহার করা হয় এই স্টেবিলিটি এবং সিকিউরিটির কারণে। আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কাস্টমাইজেশন। লিনাক্স ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম কনফিগার করতে পারে, মানে আপনি ঠিক যেভাবে চান সেভাবে আপনার লিনাক্স সিস্টেমকে সাজাতে পারবেন। লিনাক্সের আরও কিছু ফিচার রয়েছে, যেমন মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার ক্যাপাবিলিটি এবং এর পোর্টেবিলিটি। আর পোর্টেবিলিটি হচ্ছে এইটা সম্পূর্ণ ভার্চুয়ালি যে কোনো হার্ডওয়্যারে এটাকে রান করা যায়, এমনকি যে কোনো এমবেডেড সিস্টেমেও লিনাক্সকে রান করানো যায়। সুতরাং এই কারণগুলোর জন্যই লিনাক্স আজ এত জনপ্রিয়। এখন আমরা কথা বলবো লিনাক্স আর্কিটেকচার নিয়ে। লিনাক্স আর্কিটেকচারে বেসিক্যালি 5টি কম্পোনেন্ট রয়েছে, যেমন হার্ডওয়্যার, কার্নেল, শেল, অ্যাপ্লিকেশন এবং ইউটিলিটিস অ্যান্ড লাইব্রেরিজ। তো প্রথমে আমরা জানি যে হার্ডওয়্যার কি। আমরা আসলে সকলেই জানি যে হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস অথবা কম্পোনেন্টস আমরা বলতে পারি, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, তারপর হচ্ছে সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যার পরে হচ্ছে কি, এই হার্ডওয়্যার পরে হচ্ছে কার্নেল লেয়ার। এই কার্নেল লেয়ার হচ্ছে টোটাল লিনাক্স অপারেটিং সিস্টেমের কোর। এই কোর কার্নেলের উপরে বেস করেই টোটাল অপারেটিং সিস্টেমটাকে তৈরি করা হয়। তো এই কার্নেল কি করে, এই কার্নেল হচ্ছে তার আপার লেয়ার, যেটাকে আমরা শেল বলি, সেই শেলের সাথে এবং হার্ডওয়্যারের সাথে সে একটা ব্রিজের মতো কমিউনিকেট করে। হ্যাঁ, এই কার্নেলের কিছু ফাংশন রয়েছে। এই ফাংশনগুলোর মধ্যে রয়েছে যেমন ডিভাইস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্টের কাজ, তারপর হচ্ছে সিস্টেম কলস, তারপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে কার্নেল থেকে এগুলোর ফাংশনগুলোকে প্রোভাইড করা হয়। তো সহজ কথা আমরা বলতে পারি যে কার্নেল হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কোর, হ্যাঁ, বা ফাউন্ডেশন। এরপরে আসে হচ্ছে শেল। আচ্ছা, শেল হচ্ছে একটা ইন্টারফেস। হ্যাঁ, এই ইন্টারফেসটা কীরকম হতে পারে, ইন্টারফেসটা আপনার কমান্ড লাইন ইন্টারফেস হতে পারে অথবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হতে পারে। হ্যাঁ, তো এই শেলটা হচ্ছে সাম কাইন্ড অফ একটা ইন্টারপ্রিটারের মতো, অর্থাৎ আপনি যে কমান্ডগুলো দিবেন এই কমান্ডগুলো সে ইন্টারপ্রিট করে সে হার্ডওয়্যারের সাথে একটা কমিউনিকেশন করে। অর্থাৎ আমাদের সমস্ত কাজই তো আসলে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশনের মাধ্যমেই হয়। হ্যাঁ, আমরা কোনো কমান্ড যদি আমরা টাইপ করি সেটা তো আর অটোমেটিক আসলে হয় না।
সেইটা কমান্ডটা এক্সিকিউট হয় হচ্ছে দেখা গেছে যে সিপিইউতে হয়, মেমোরিতে হয়। তো এই সিপিইউ মেমোরি এগুলোর সাথে কমিউনিকেট করা হচ্ছে শেল। হ্যাঁ, তো এই শেল কয় ধরনের হয়? শেল সাধারণত দুই ধরনের হতে পারে। যেমন কমান্ড লাইন শেল হয় একটা, যেখানে ডজের মতো, হ্যাঁ, সিএমডি কমান্ড প্রম্পটের মতো স্ক্রিন থাকে, সেখানে আমরা লিখে লিখে কোড করে করে এন্টার করলে সেটা কাজ করে। আর আরেকটা হচ্ছে শেল, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার শেল। তো কমান্ড লাইন শেল কয়েক ধরনের হয়, তার মধ্যে হচ্ছে বোর্ন শেল, বোর্ন এগেইন শেল, যেটাকে ব্যাশ বলা হয়, হ্যাঁ, বোর্ন এগেইন শেল, BASH। তারপর হচ্ছে সি শেল, কে শেল অর্থাৎ কর্ন শেল, আর হচ্ছে জি শেল। এগুলো হচ্ছে সব কমান্ড লাইন শেলের নাম। আর গ্রাফিক্যাল ইউজার শেলের মধ্যে আছে হচ্ছে জিনোম, KDE প্লাজমা, আর হচ্ছে সিনামন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো থাকে লিনাক্সের, যেমন সেটা হতে পারে আপনার ওয়েব ব্রাউজার হতে পারে, হ্যাঁ, মিডিয়া প্লেয়ার হতে পারে, বা টেক্সট এডিটর হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে এই রিলেটেড যত অ্যাপ্লিকেশন টাইপের জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে সব আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে। আর এই অ্যাপ্লিকেশন লেয়ারেই আরেকটা অংশ থাকে হচ্ছে আপনার, যেটাকে আমরা বলি সিস্টেম ইউটিলিটিস অ্যান্ড লাইব্রেরি। তো সিস্টেম ইউটিলিটি এবং লাইব্রেরির মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। যেমন ধরেন বিভিন্ন ধরনের লাইব্রেরিগুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন ইউটিলিটি টুলগুলো থাকে, প্যাকেজ ম্যানেজার থাকে। তো এই জিনিসগুলো এই লেয়ারে কাজ করে। তো এই টোটাল হচ্ছে আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে এই টোটাল 5টা কোর কম্পোনেন্ট হচ্ছে লিনাক্স আর্কিটেকচারে। কি কি আমি আরেকবার বলতেছি: হার্ডওয়্যার, কার্নেল, শেল, অ্যাপ্লিকেশন এবং ইউটিলিটিস অ্যান্ড লাইব্রেরিজ। এখন আমরা জানব লিনাক্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। লিনাক্স শুধুমাত্র কম্পিউটার না, পৃথিবীর প্রায় সব ধরনের টেকনোলজিতেই কোনো না কোনোভাবে এটা ব্যবহার হয়ে আসছে। যেমন ধরা যায় সার্ভারের ভিতরে আছে ওয়েব সার্ভার, তারপর হচ্ছে ডাটাবেস সার্ভার, এমনকি কিছু ক্লাউড হোস্টিং প্ল্যাটফর্মেও লিনাক্স ইউজ করা হয়। এছাড়া ডেস্কটপ এবং ল্যাপটপেও লিনাক্সের ডেস্কটপ ডিস্ট্রিবিউশন যেমন উবুন্টু, লিনাক্স মিন্ট এগুলো ব্যবহার করা হয়। আর মোবাইল ডিভাইসে হচ্ছে আমাদের পরিচিত অ্যান্ড্রয়েড, এটা কিন্তু সম্পূর্ণ লিনাক্স কার্নেলের উপর বেস করেই তৈরি করা। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন এমবেডেড সিস্টেম যেমন রাউটার, স্মার্ট টিভি, আইওটি ডিভাইস, এমনকি এখনকার কিছু ড্রোনেও লিনাক্সের উপরে বেস করে তার ভিতরে এমবেডেড অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়। আর সুপার কম্পিউটার কিন্তু অনেক থেকে লিনাক্স ব্যবহার করা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে লিনাক্সের যে স্টেবিলিটি আছে, এটার কারণে কিন্তু এটা সুপার কম্পিউটারও ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টে এবং গবেষণা ক্ষেত্রেও লিনাক্স ব্যবহার করা হয়, যেমন সায়েন্টিফিক রিসার্চ, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সের কাজেও লিনাক্স ব্যবহার করা হয়। এবং আমরা আরও জানি যে ডেভঅপস স্ট্যাকেও কিন্তু লিনাক্স ব্যবহার করা হয়। আর বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যানালাইসিসের কাজেও লিনাক্স ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এই ধরনের কাজেও লিনাক্স ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা ইউজ করি কালি লিনাক্স, হ্যাঁ, প্যারট, এগুলো আমরা ইউজ করি। সুতরাং বলা যায় আমরা আমাদের চারপাশে যেখানে যেই টেকনোলজি দেখি, সেখানেই আমরা লিনাক্সের উপস্থিতি দেখতে পাই। এখন আমরা জানব লিনাক্সের প্রধান ডিস্ট্রোগুলো সম্পর্কে। লিনাক্স মূলত বিভিন্ন ফ্যামিলি বা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ছড়িয়ে আছে। চলুন সবচেয়ে জনপ্রিয় কিছু ফ্যামিলি নিয়ে সংক্ষেপে আলোচনা করি। 1 নম্বরই হচ্ছে ডেবিয়ান ফ্যামিলি। এটি পরিচিত স্টেবিলিটি এবং কমিউনিটি সাপোর্টের জন্য। এই ফ্যামিলির মধ্যে আছে উবুন্টু, লিনাক্স মিন্ট, কালি লিনাক্স ইত্যাদি। সার্ভার ম্যানেজমেন্ট হোক কিংবা ডেস্কটপ সেটআপ, ডেবিয়ান ভিত্তিক সিস্টেম সবসময় একটা সেফ এবং রিলায়েবল পছন্দ। এরপরে রয়েছে ফেডোরা এবং রেড হ্যাট ফ্যামিলি। এগুলোকে বলা হয় এন্টারপ্রাইজ পাওয়ার হাউস। এই ফ্যামিলির মধ্যে রয়েছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সেন্টোএস আর রকি লিনাক্স। পারফরমেন্স, সিকিউরিটি এবং লং টার্ম সাপোর্টের জন্য এই ফ্যামিলিটা বিখ্যাত আর কি। বিশেষ করে কর্পোরেট বা বিজনেস এনভায়রনমেন্টে এই ডিস্ট্রিগুলো খুবই জনপ্রিয়। আর 3 নম্বরে হচ্ছে সুজি ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে আছে ওপেন সুজি এবং সুজি লিনাক্স এন্টারপ্রাইজ সার্ভার, যেটাকে সংক্ষেপে SLES বলে।
বিশেষ করে এন্টারপ্রাইজ ডেটা সেন্টারে সুজি অনেক পছন্দের, কারণ এতে রোবাস্ট টুলস এবং এক্সিলেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সুবিধা পাওয়া যায়। সংক্ষেপে বললে, প্রয়োজন, ইউজার এবং এনভায়রনমেন্ট অনুযায়ী ডেবিয়ান, রেড হ্যাট এবং সুজি ফ্যামিলি থেকে ডিস্ট্রো আপনার পছন্দ অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। এখন আমরা লিনাক্স ফাইল হায়ারার্কি স্ট্রাকচার সম্পর্কে কিছু আলোচনা করব। লিনাক্স ফাইল স্ট্রাকচার অনেকটা হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম, হ্যাঁ, যেখানে হচ্ছে সব কিছু আপনার রুট থেকে শুরু হয়। এই রুটটাকে আবার রুট ডিরেক্টরি অনেক সময় বলে। তো এই রুটটা হলো এই লিনাক্স ফাইল সিস্টেমের মূল ভিত্তি। সব ফাইল ডিরেক্টরি এইখানেই তৈরি হয়। যেমন আপনার হোম ডিরেক্টরি, ইটিসি ডিরেক্টরি, ইউজার ডিরেক্টরি, বিন ডিরেক্টরি, হ্যাঁ, এগুলো সব হচ্ছে এই রুটের অধীনেই থাকে। আর এই রুট ডিরেক্টরিতে পারমিশনটা খুবই গুরুত্ব সহকারে, অর্থাৎ খুব সাবধানে দেওয়া হয়, কারণ এখানে পারমিশন একটু উল্টাপাল্টা হলে পুরো সিস্টেম হ্যাক হওয়ার চান্স থাকে। স্ল্যাশ রুট এবং স্ল্যাশ দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। স্ল্যাশ রুট হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি, আর স্ল্যাশ হচ্ছে আমাদের পুরো লিনাক্স সিস্টেমেরই মূল। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিন ডিরেক্টরিতে দরকারি সিস্টেম কমান্ড সবগুলো এখানেই থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এলএস কমান্ড, সিপি কমান্ড, এমভি মুভ কমান্ড, আরএম কমান্ড, এগুলো সব বিন ডিরেক্টরিতে থাকে। এরপরে হচ্ছে আমাদের বুট ডিরেক্টরি। বুট ডিরেক্টরির ভিতরে সাধারণত আমাদের সিস্টেমের বুট করার জন্য যে সকল ফাইল দরকার, ওই ফাইলগুলো এই ডিরেক্টরির মধ্যে থাকে। যেমন আমরা বলতে পারি ভিএম লিনাক্স, তারপর হচ্ছে ইনিট rd.img, জিরাব, হ্যাঁ, এই ফাইলগুলো এখানে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ডেভ ডিরেক্টরি। ডেভ ডিরেক্টরিকে অ্যাকচুয়ালি বলে ডিভাইস ডিরেক্টরি। এখানে হচ্ছে সিস্টেম ডিভাইসের সব ভার্চুয়াল ফাইলগুলো এখানে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্ল্যাশ ডেভ স্ল্যাশ এসডিএ, স্ল্যাশ ডেভ স্ল্যাশ ইউএসবি মন 0, এক্সেট্রা। এরপর হচ্ছে আমাদের ইটিসি ডিরেক্টরি। ইটিসি ডিরেক্টরি এটাকে আমরা এক কথা কনফিগারেশন ডিরেক্টরি, ফাইলস ডিরেক্টরি বলতে পারি। এখানে সিস্টেম কনফিগারেশনের ফাইলগুলো থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইটিসি স্ল্যাশ 5wd, ইটিসি স্ল্যাশ fstab, ইটিসি স্ল্যাশ shs স্ল্যাশ ssh আন্ডারস্কোর কনফিগ, হ্যাঁ, এই ধরনের ফাইলগুলো এখানে থাকে। এরপরে হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি হচ্ছে এই সিস্টেমের প্রত্যেকটা ইউজারের যার যার নিজের ব্যক্তিগত ফাইল রাখার একটা ডিরেক্টরি। হ্যাঁ, যেমন আমার ইউজার নেম যদি হয় সাইফুল, তাহলে হোম ডিরেক্টরি হবে স্ল্যাশ হোম স্ল্যাশ সাইফুল, বা স্ল্যাশ হোম স্ল্যাশ রহিম, করিম, এরকম। এরপরে হচ্ছে স্ল্যাশ লিভ। হ্যাঁ, লিভ হচ্ছে স্ল্যাশ লিভটাকে আমরা লাইব্রেরিজ ডিরেক্টরি বলতে পারি। এখানে হচ্ছে লিনাক্স সিস্টেম কমান্ডের জন্য যে সকল লাইব্রেরিগুলো দরকার সব এইখানে সেভ থাকে। যেমন একটা লাইব্রেরি হচ্ছে স্ল্যাশ লিভ স্ল্যাশ x86 আন্ডারস্কোর 64 ড্যাশ লিনাক্স ড্যাশ জিএনইউ লাইব্রেরি ডিরেক্টরি। এরপর হচ্ছে স্ল্যাশ মিডিয়া। স্ল্যাশ মিডিয়া ডিরেক্টরিতে সব রিমুভেবল মিডিয়াগুলো এখানে রাখা হয় মাউন্ট করে। হ্যাঁ, এই সেমভাবে হচ্ছে স্ল্যাশ এমএনটি ডিরেক্টরিটাও একইভাবে মাউন্টকৃত ফাইলগুলো এখানে থাকে। এরপর হচ্ছে আমাদের অপশনাল ডিরেক্টরি, যেটাকে সংক্ষেপে স্ল্যাশ ওপিটি বলে। এখানে হচ্ছে আপনার সফটওয়্যার প্যাকেজের জন্য ব্যবহৃত অতিরিক্ত যে ফাইলগুলো, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের যে সময় যে ফাইলগুলো তৈরি হয় সব কিছু এখানে থাকে। আচ্ছা, এসবিন। এরপর হচ্ছে আমাদের ডিরেক্টরি এসবিন। এসবিনটাকে সিস্টেম বাইনারি ডিরেক্টরি বলে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড যেমন শাটডাউন, রিবুট, ইফ কনফিগ, এই কমান্ডগুলো এখানে এসবিনের ভিতরে সেভ থাকে। আচ্ছা, এরপর হচ্ছে এসআরভি ডিরেক্টরি। হ্যাঁ, এসআরভি ডিরেক্টরিটাকে আমরা এসআরভি ডিরেক্টরিকে সার্ভিস ডেটা ডিরেক্টরি বলে। এখানে হচ্ছে সিস্টেমে রানিং যত সার্ভিসগুলো থাকে এই সার্ভিসগুলোর ডেটাগুলো এখানে সেভ করা থাকে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরেন আমাদের যদি একটা ওয়েব সার্ভার থাকে এবং এই ওয়েব সার্ভারে যদি আমরা অ্যাপাচি বা এনজিনস এগুলো রান করি, তাহলে এই ওয়েব কন্টেন্ট রাখা হবে হচ্ছে আপনার এই স্ল্যাশ এসআরভি স্ল্যাশ www এরকম ফোল্ডারের ভিতরে, অথবা স্ল্যাশ এসআরভি স্ল্যাশ http এরকম করে আমরা এখানে রাখতে পারি। অর্থাৎ আমাদের পাবলিশ ফাইলগুলো যখন আমরা পাবলিশ করি তখন আমরা এখানে এই এসআরভি ফোল্ডারের ভিতরে রাখি।
হ্যাঁ, এছাড়াও আমাদের যদি এফটিপি সার্ভিস এনেবল থাকে তাহলে এফটিপি সার্ভিসের ফাইলগুলো আমরা এখানে থাকে। সহজ কথা, এরপর আমাদের টেম্প ডিরেক্টরি, এটাকে বলে হচ্ছে টেম্পোরারি ফাইল ডিরেক্টরি। এখানে হচ্ছে আমাদের যত ফাইল আছে টেম্পোরারি ফাইল এখানে জমা হয়। এই ফাইলগুলো কিন্তু আবার সিস্টেম যখন রিবুট হয় তখন কিন্তু এই ফাইলগুলো আবার মুছে যায়। এরপরে ডিরেক্টরিটা হচ্ছে ইউজার ডিরেক্টরি, এটাকে সংক্ষেপে /usr এভাবে লেখে। এটা হচ্ছে ইউজারের যে প্রোগ্রামগুলো রান করে, হ্যাঁ, ইউজার ওয়াইজ। তারপর হচ্ছে যদি কোনো লাইব্রেরি এগুলা ইউজ করা হয় তাহলে কিন্তু ওগুলো সব এই ফোল্ডারের ভিতর থাকে। এই ফোল্ডারের ভিতর কি কি ফোল্ডার থাকতে পারে, যেমন ধরেন user/bin, আবার user/lib, হ্যাঁ, user/share/doc, এরকম ডিরেক্টরিগুলো এখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউজারের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এবং ইউটিলিটিগুলো আছে ওই রিলেটেড ডেটাগুলো এখানে থাকে। আচ্ছা, সবশেষ ডিরেক্টরি হচ্ছে proc/proc, কিন্তু এটাকে বলা হচ্ছে প্রসেস ইনফো ডিরেক্টরি। এখানে হচ্ছে আমাদের রানিং যে প্রসেসগুলো হয় এবং আমাদের কার্নেল রিলেটেড ইনফরমেশনগুলো এই ডিরেক্টরির ভিতরে থাকে। যেমন আমাদের সিপিইউ ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন, এই জিনিসগুলো কিন্তু এই ডিরেক্টরির ভিতরে থাকে। তো এই ছিল আমাদের টোটাল লিনাক্স ফাইল হায়ারার্কি স্ট্রাকচারের একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের এই টোটাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।